স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এলো এই সিদ্ধান্ত। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি, বাকিদের শনাক্তে কাজ চলছে। নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু, চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। অবাধ সুষ্ঠু ভোটের আশা সিইসির। এবারে বিস্তারিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট আইপিএলের খেলা ও অনুষ্ঠান বাংলাদেশে প্রচার বা সম্প্রচার করা যাবে না। আজ এ নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে অযৌক্তিকভাবে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে তাকে দল থেকে বাদ দেয় কেকেআর। মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল তারা। এমন সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এই ঘটনার জেরে নিরাপত্তার বিষয়টি সামনে এনে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৭ ফেব্রুয়ারি থেকে ২০ দলের এই টুর্নামেন্ট ভারত ও শ্রীলঙ্কার মোট ৮টি ভেন্যুতে হওয়ার কথা রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশে আইপিএল সম্প্রচারের অনুমতি দেওয়া হবে কিনা এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলে। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বেশ আগ্রহ রয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজারে দাফন করা অজ্ঞাত ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা আন্দোলনে শহীদ হয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের পরিচয় শনাক্ত করেছে। আজ তাদের কবর চিহ্নিত করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। তাদের সবাই জুলাই যোদ্ধা নয় বলে জানিয়েছে সিআইডি। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভে সারা দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। এক পর্যায়ে সৃষ্টি হয় গণঅভ্যুত্থান। ২২ জুলাই বাসা থেকে বের হন শিক্ষার্থী ফয়সাল সরকার। থাকতেন রাজধানীর অদূরে আব্দুল্লাহপুরে, কিন্তু আর ফেরেননি এই তরুণ। সোমবার জানা গেল ফয়সাল জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছেন। বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয় রায়ের বাজারে। সন্তানের কবর শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন তার মা। একে একে পরিচয় মেলে ৮ শহীদের। আপনারা আমাদের ভাইদের হত্যার বিচার করেন। আমি আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পাই নাই। কত কষ্ট এই বুকের ভেতরে রাখা, যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার মা পাগলের মতো হয়ে গেছে। আমি তার আকার কিভাবে সামলাবো বলে? যারা নির্মমভাবে হত্যা করছে তাদের অতি দ্রুত বিচারের দরকার। কত মায়ের বুক খালি করছে, কত মায়ের যে যন্ত্রণা, কষ্ট, বেদনা, এটা বোঝার মতো ভাষা প্রকাশ করে না। গণঅভ্যুত্থানের সময় ঢাকার বিভিন্ন এলাকার অজ্ঞাতনামা অনেকের মরদেহ রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে আদালতের আদেশে তাদের পরিচয় শনাক্তের উদ্যোগ নেয় সিআইডি। এখান থেকে স্যাম্পল নিয়ে দীর্ঘ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি ৮ জনের পরিচয়। ১১৪ জনই জুলাই যোদ্ধা না, এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, ২০ পানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে, ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের কবর শনাক্তকরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। ৮ জুলাই যোদ্ধার কবর তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে চিহ্নিত করে সিআইডি। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে, যা চলবে 9 জানুয়ারি পর্যন্ত। আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে যাচাই বাছাই শেষে 300 আসনে মোট 1842 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নানা কারণে মোট 723 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। আপিল দায়েরের জন্য নির্বাচন ভবনের সামনে 10টি বুথ স্থাপন করা হয়েছে। এক্ষেত্রে প্রার্থীদের অঞ্চল অনুযায়ী নির্দিষ্ট বুথে আপিল দায়ের করতে হবে। 10 জনের যে বক্তব্য ছিল সেই বক্তব্য না দেখায় 10 জনের মধ্যে 8 জনকে বলছে যে তারা সমর্থন করে নাই। আসলে এটা মিথ্যা। আপনারা আমাকে বলছেন যে আমাকে 1% ভোটার তালিকা নিয়ে আসতে হবে, এটা আপনি আমাকে বলছেন, কিন্তু আমি যখন ভোটারের কাছ থেকে স্বাক্ষর নিতে যাচ্ছি তখন আমার উপর হামলা হচ্ছে। ইউ ক্যানট এনশিওর মাই সিকিউরিটি কনসার্নিং দ্যাট। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেছেন। রিটে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। রিটের বিষয়ে আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই, তাই এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে। কোন কর্তৃত্ব বলে এই সরকার এই দুটি নির্বাচন একই দিনে করতেছে, কোনো আইনে নাই। এই তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে আমি একটি রিট করেছি এবং এই তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আমি রুল জারি চেয়েছি। এবারের নির্বাচন আগামীর গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে ময়মনসিংহে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সদর 4 আসনের প্রার্থীদের নিয়ে বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত 15 বছরে প্রশাসনকে অনেক দলীয়করণ করা হয়েছে, এখনও তা অব্যাহত রয়েছে। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, 5 আগস্টের পর পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব নিশ্চিত করবেন বলেও আশা করেন তিনি। ফাউন্ডেশন ইলেকশন গণতন্ত্রের ফাউন্ডেশন সৃষ্টি করবে, তাই এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজিএমইএ। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ সুদ হার আর রাজনৈতিক অনিশ্চয়তায় কমেছে উৎপাদন। এ অবস্থায় সুদের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের প্রথমটি থাকছে আজ। চলতি 2025-26 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় $44.49 বিলিয়ন। অর্থ বছরের প্রথম 5 মাসে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.09%, যা গতবারের তুলনায় বেশ কম। এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা আর জ্বালানি সংকট তাদের উৎপাদনশীলতা অনেকাংশে কমিয়ে দিচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ে অর্ডার ডেলিভারি দেওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। ক্রাইসিসের কারণে আমরা অন টাইমে ওয়াশ থেকে আমাদের গুডসগুলো পাচ্ছি না, যেহেতু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে ওয়াশ বেসড, সো এটাও আমাদের লিড টাইমটাকে প্রভাবিত করছে। এখন আমরা প্রতিযোগিতাটা কীভাবে করব? গভর্নমেন্ট, আমাদের এনার্জি নাই, ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, আমাদের দেশের ব্যাংকগুলো সাপোর্ট দেয় না। সব মিলে আমরা কিভাবে আগাবো আমি ঠিক জানি না। আমাদের সরকার যদি আমরা একসঙ্গে বসে এক টেবিলে বসে আমাদের করণীয়গুলো নির্ধারণ করতে না পারি,
তাহলে কিন্তু আমাদের জন্য নট আ ভেরি গুড সিচুয়েশন। বিজিএমইএ সভাপতি বলছেন, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমাতে নতুন কার্যাদেশ কম আসছে। রপ্তানির লক্ষ্যমতো এখন মনে হচ্ছে অর্জন করা সম্ভব হবে না, কারণ জুলাইয়ের পরে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এটা ডিক্লাইনিং ট্রেন্ড। ডিসেম্বরে খুব বেশি ভালো হবে বলে মনে হচ্ছে না। আমার সামনে আছে ইলেকশন, নির্বাচন হয়ে যাওয়ার পরে সবাই আশা করছেন যে অর্থনীতির গতি ফিরবে, বাইরেরাও অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে এত কনজারভেটিভ থাকবে না। তো এটা একটা ভালো ইম্প্যাক্ট পরবর্তী অর্থ বছরে পড়ার সম্ভাবনা আছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যাংক সুদ হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা ও রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। আমরা এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু অস্থিরতা তৈরি হয়ে গেছে। তো এখন সেইটার থেকেও আমাদের অবশ্যই উত্তরণ দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দরকার। তো এটা হলে তখন কিন্তু বাংলাদেশের সম্পর্কে একটা ভালো মেসেজ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যাবে, তখন আমরা কিন্তু অর্ডার পাবো এবং একই সঙ্গে যে আমাদের বিজনেসটা একটু এক্সপার্টাইট হবে, অ্যাক্সেলারেট হবে। অভ্যন্তরীণ সংকট সামাল দেওয়ার পাশাপাশি পোশাকের বৈচিত্র্যকরণ এবং নতুন বাজার খোঁজার পরামর্শ এই অর্থনীতিবিদের। দেশের রপ্তানি আর সিংহভাগই আসে এই তৈরি পোশাক খাত থেকে, অথচ জ্বালানি সংকট আর রাজনৈতিক অনিশ্চয়তার কারণে তৈরি পোশাক খাতের আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চিন্তায় রয়েছেন শিল্প মালিকরা। এই অবস্থায় রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন শিল্প মালিকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই উদ্যোগের মাধ্যমে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মেয়র বলেন, চলতি বছরে নগরীর 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে মোট 15,000 কুকুরকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা ও শীতের তীব্রতা সবচেয়ে বেশি। আজ পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি, গাইবান্ধায় 13.5, নওগাঁয় 10.6, ঠাকুরগাঁওয়ে 10.1, কুড়িগ্রামে 13.4, দিনাজপুরে 9.6 এবং রাজশাহী ও সিরাজগঞ্জে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের মানুষ। দক্ষিণের জেলাতেও রয়েছে শীতের দাপট। সকাল 9টায় বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি এবং পটুয়াখালীতে 12.4 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে শীতের প্রভাবে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। শীতের খবর জানতে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ আহমেদ সিদ্দিকী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আরিফ, পাবনাতে শীতের পরিস্থিতি কেমন দেখছেন? আসলে আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, উত্তরের জেলা পাবনাতে কিন্তু শীত চেকে বসেছে। আজকে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে পাবনাতে বর্তমানে 8.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। এদিকে গতকালকে এই পাবনার তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে এটা আরো নিচে চলে যাওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু একটা জেবুজেবু অবস্থা বিরাজ করছে। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি, রোদ নেই। এদিকে দিনমজুর যারা ছিল, দিনমজুর মানুষগুলোর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আসলে কর্মবিমুখ হয়ে পড়েছে। এই আবহাওয়ার মধ্যে যেমন যারা কাজে নেবেন তারা দিতে পারছে না, অন্যদিকে তারাও কিন্তু দীর্ঘ সময় কাজের জন্য বসে থেকে অবশেষে বাড়ি চলে আসছে। এদিকে পাবনা সদর হাসপাতালে খোঁজ নিয়েছিলাম, সেখানে কিন্তু প্রায় 1/2 শিশু এবং বৃদ্ধ নিউমোনিয়া আক্রান্ত সহ ঠান্ডাজনিত রোগে তারা ভর্তি হয়েছেন। পাশাপাশি বেড়েছে গরম কাপড়ের চাহিদা। পাবনার যে হকার্স মার্কেটগুলো আছে সেখানে কিন্তু গরম কাপড় কেনার জন্য কিন্তু নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের কিন্তু ভিড় পরিলক্ষিত হয়েছে। সেখানে ব্যবসায়ীরা কিন্তু স্বাভাবিক যে দাম, সে দামের চেয়ে কিন্তু কিছুটা বাড়তি দাম হাঁকিয়ে নিচ্ছে এই সুযোগে। অন্যদিকে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম, তারাও কিন্তু সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে বিভিন্নভাবে কিন্তু এই শীতবস্ত্র তারা বিতরণ করছেন। তবে যে বিতরণটা করা হচ্ছে সেটা কিন্তু
প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এদিকে একাধিক দিনমজুর এবং নানা শ্রেণীর মানুষের সঙ্গে যে বিষয়ে কথা বলেছিলাম শীত সংক্রান্ত বিষয়ে, তারা কিন্তু বলেছেন শীতের প্রকোপ যেভাবে বাড়ছে, সামনে যদি এই শীতের প্রকোপ আরো বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু জনজীবনে একটা বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হবে। এছাড়াও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন যানবাহন কিন্তু তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু যাতায়াত করছে মূলত এই শীতের কারণে। আরিফ, আপনাকে ধন্যবাদ। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ আহমেদ সিদ্দিকী। দেশের বাইরের খবর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরো এবং তার স্ত্রী সিলিয়াকে আজ নিউ ইয়র্কের আদালতে তোলা হবে। এর মাধ্যমে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের মামলার আইনি লড়াই শুরু হবে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সঠিক কাজ না করলে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে নিজেদের এলাকা বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন এখনই নতুন সরকার গঠনের জন্য নির্বাচনের চাপ না দিয়ে বরং মাদুরো সরকারের বাকি কর্মকর্তাদের সঙ্গে মিলে মাদক পাচার বন্ধ এবং তেল শিল্পের সংস্কার নিয়ে কাজ করতে চায়। এদিকে ভেনেজুয়েলায় চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় কিউবায় কমপক্ষে ৩২ জন নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে হাভানা। এ ঘটনায় 2 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিউবা। অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে 1 সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে কমপক্ষে 16 জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। এছাড়া দেশজুড়ে চলমান বিক্ষোভে ইরানিরা আবার ইন্টারনেট বিভ্রাটের সম্মুখীন হচ্ছেন। দেশটির সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বিদেশি নাশকতার বিষয়ে সতর্ক বার্তা দেওয়ার পাশাপাশি পাল্টা বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলে সবচেয়ে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে রাজধানী তেহরানের কেন্দ্রীয় এলাকাগুলোতে এখন দক্ষিণে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা বেশি ঘটেছে। কুর্দি অধিকার গোষ্ঠী হিঙ্গা জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে কমপক্ষে 17 জন নিহত হয়েছে। অধিকার কর্মীদের নেটওয়ার্ক HRASA জানায়, কমপক্ষে 16 জন নিহত এবং 582 জনকে গ্রেফতার করা হয়েছে। সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশটিতে ইসলামিক স্টেটের একটি ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারে এই হামলা চালায় দেশ দুটি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমানগুলো ফরাসি যুদ্ধবিমানের সঙ্গে একযোগে এই হামলায় অংশ নেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মধ্য সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার উত্তরে পাহাড়ি এলাকায় আইএসের গোপন স্থাপনা রয়েছে এবং সেখানে ব্যাপক অস্ত্র ও বিস্ফোরক মজুত রয়েছে বলে গোয়েন্দা তথ্যে উঠে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করা হয়েছে। শনিবার গভীর রাতে চালানো এই হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এলো এই সিদ্ধান্ত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 8 জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি, বাকিদের শনাক্তে কাজ চলছে। নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। অবাধ সুষ্ঠু ভোটের আশা সিইসির। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।